আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে আদাব, আর খ্রিস্টান ভাই বোনদের প্রতি গড ব্লেস ইউ। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক, বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমানকে নিয়ে। জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। এখন যে যেভাবে চিন্তা করবে, যে বক্তৃতা শুনে, শেখ মুজিবের বক্তৃতা শুনে, তার কাছে তো আবার এটা মনে হবে না, কিন্তু যার মস্তিষ্কে মগজ আছে, চিন্তা শক্তি আছে, জ্ঞান গর্ব রিসার্চ করার যোগ্যতা রয়েছে, সে এটা নির্দ্বিধায় স্বীকার করবে। তো জিয়া পরিবারকে আমি নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক বললাম, এটা কেন? হাওয়া দেওয়ার জন্য বা তেল মারার জন্য না। আপনারা জানেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান একমাত্র প্রাইম মিনিস্টার বিশ্বের মধ্যে যে কিনা শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে। বিশ্বে এটা বিরল ঘটনা। একটা দেশের সাবেক প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা, সেনা প্রধান, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক, যার মা আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিল, তাদের সন্তানদেরকে এদেশে শারীরিকভাবে আঘাত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া, নিঃশেষ করে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র নয়, এটা আয়োজন করে সম্পন্ন করা হয়েছে এবং সেটা তারা করেছেও। এটা বলার কথা না, এটা প্রামাণ্য দলিল। তাহলে এই জিয়া পরিবারের উপর কেন আঘাত? এর কারণ হচ্ছে বাংলাদেশে 2টা শক্তি ছিল, একটা ভারতপন্থী আওয়ামী এজেন্সি আওয়ামী লীগ, আর একটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি বিএনপি। এখন যারা শেখ মুজিবের বক্তৃতা শুনে, তারা তো জিয়া পরিবারকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বলে স্বীকার করবে না, কিন্তু যার মস্তিষ্কে মগজ আছে, চিন্তা শক্তি করার একটা, তার ব্রেনে গবেষণা করার একটা রিসার্চ রয়েছে, যার মধ্যে বস্তুনিষ্ঠতা রয়েছে, যার একটা বক্তব্যকে গবেষণা করার বা সেই যোগ্যতা রয়েছে, সে এটা নির্দ্বিধায় স্বীকার করবে। এখন এই জিয়া পরিবার কেন টার্গেট? জিয়া পরিবার টার্গেট হচ্ছে এই দেশকে লুট করতে হলে, এই দেশকে ভারতের করদ রাজ্য বানাতে হলে একমাত্র বাধা হচ্ছে জিয়া পরিবার। কারণ ভারতের সাথে জিয়া পরিবারের সাথে সম্পর্ক নাই। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট ঘটনার পর শেখ হাসিনা কিন্তু জার্মানি থেকে ওইখানে বেড়াতে গিয়েছিল। 15ই আগস্ট যখন ঘটে, সে ভারতে ছিল 1981 সালের 17ই মে পর্যন্ত, অর্থাৎ 75-এর পর থেকে সে ভারতে, সে ভারতীয় গোয়েন্দা বাহিনীর ট্রেনিং নিয়েছে। ভারত যে তাকে খাইয়ে পেলে পুষে নিশ্চিন্ত একটা জীবন দিয়েছে, সেজন্য সে ভারতের প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। ভারতের কথায় সে বাংলাদেশের যে কোনো সমূহ ক্ষতি করতে পারত। কারণ কোনো দেশে যদি কোনো বিকৃত মস্তিষ্কের, যেন শেখ হাসিনার মতো বিকৃত মস্তিষ্কের মানুষ যদি কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকে, এরা জানে এদেরকে সেই দেশের মানুষ বিশ্বাস করে না, বেশিরভাগ মানুষে বিশ্বাস করে না। তো যেই দেশ এদেরকে পেলে পুষে
বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে খাইয়ে পরিয়ে রাখে, তাদের প্রতি এরা কৃতজ্ঞ থাকে। ভারতে খেয়েছে সে মাত্র 5 বছর, কিন্তু বাংলাদেশের মানুষের সারা জীবন খেয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে সে গাদ্দারি করেছে। ভারতে তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ঘর বাড়ি রয়েছে। ভারত সরকার তাকে ঘর বাড়ি কেন দিয়েছে? বাংলাদেশের সম্পদ কিভাবে গিয়েছে ভারতে, সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। শুধু কি পেঁয়াজের দাম বাড়িয়ে 3 টাকার পেঁয়াজ 300 টাকা করে টাকা নিয়ে গেছে? ভারতের আধার কার্ডে চালের কেজি হচ্ছে 3 রুপি, সেই চাল বাংলাদেশের কাছে তারা 50 টাকা বিক্রি করে, 3 রুপির চাল। আচ্ছা, আধার কার্ডেরটা যদি 3 রুপি হয়, 20 টাকা যদি তাদের খরচ হয়, তো তারা 30 টাকা লাভ করে। এইভাবে তারা নিয়ে যাচ্ছে সমস্ত কিছু। ঠিক আছে, সেটা তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে করছে, কিন্তু সিন্ডিকেট করে শেখ হাসিনার মতো দুর্বৃত্তদের সাথে আতাত করে পেঁয়াজ বন্ধ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা নিয়ে যেত। যখন তখন তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেট করে তেল আটকিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যেত। বাংলাদেশ সরকারকে বিদ্যুতের কেন্দ্র স্থাপন করতে না দিয়ে ভারতে আদানি বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করে সেটার ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেত। লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়ার 25 বছরের গোলামি চুক্তি সে করেছে। এখন এজন্য বাধা হচ্ছে জিয়া পরিবার। এ কারণে জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে। শুধু জিয়া পরিবার না, এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা, হেফাজতে ইসলাম, ছাত্র জনতা, সবাইকে টার্গেট করেছে ভারত। শুধু আওয়ামী লীগ ছাড়া, দুঃখিত, আর সবাইকে। আপনারা জানেন, ক্যামেরা একটা একটু দূরে আছে, কথা জোরে বলতে হয়। অনেক পরিশ্রম করি, জানি না আমার আলোচনা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং বোধগম্য হবে। হয়তো যারা শান্তিতে আছে, হাজার হাজার কোটি টাকা রয়েছে, শত শত কোটি টাকা বা কোটি টাকা রয়েছে, তাদের তো এই সমস্ত আলোচনা শোনার দরকার নেই, শোনেও না। তারা মজ মাস্তিতে তারা ব্যস্ত। কোনো ঝামেলা হলে দেশ থেকে পালিয়ে যায়। তারা তো এই সমস্ত আলোচনা শুনে না। আলোচনা শুনে এদেশের খেটে খাওয়া মানুষ, যারা দেশপ্রেমিক, যারা জুলাই আগস্টে তাদের বুক পেতে দিয়েছিল ঢাল স্বরূপ ভারতীয় জঙ্গিয়াদের গুলুর সামনে, যারা এদেশকে রক্ষা করার জন্য তার দেহ বিলীন করে দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে, আমি কৃতজ্ঞ চিত্তে তাদেরকে কুর্নিশ করি। কারণ স্বাধীন চেতা বিপ্লবী মানুষ না হলে সেই দেশ রক্ষা করা যায় না। সেই জাতিকে জীবন দিতে হয়, নারীকে সম্ভ্রম দিতে হয়। 1971 সালে আমাদেরকে রক্ত দিতে হয়েছে তথাকথিত আমাদের ভাতৃপ্রতিম দেশ পাকিস্তানের বিপক্ষে। বুঝতে পেরেছেন? পৃথিবীর সবাই সবার রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত। এই যে মঙ্গোলিয়ার চেঙ্গিস খান, হালাকু খান, তারা মুসলমানদেরকে মারতে মারতে ইরাকের বাগদাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সিরিয়া, ইরাক, জর্দান, লিবিয়া, পৃথিবীর সমস্ত মুসলিম দেশ তারা দখল করে মুসলমানদের রক্তে তারা ফোরাত নদী রক্তাক্ত করে ফেলেছে। নারীদের সম্ভ্রম কেড়ে নিয়েছে। নারীদের সম্ভ্রম কেড়ে নিয়েছিল একটা জাতিকে বিধ্বস্ত করে দেওয়ার জন্য, সেই জাতির রক্তের পিউরিটি নষ্ট করে দেওয়ার জন্য। এতদিন ধরে আমরা শুনে আসছি
1971 সালে আমাদের 2 লক্ষ নারীর সম্ভ্রম গিয়েছে। কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করছে, আরে 2 লক্ষ বাদ দেন, 2000 হলেও তো গিয়েছে। 2000 যদি যায়, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে একটা নারীর সতীত্ব সম্ভ্রম ফিরিয়ে দেওয়া যায় না। এটা মনে রাখতে হবে। আমি কিন্তু পাকিস্তানপন্থীও না, ভারতপন্থীও না, তবে পাকিস্তানিরা বর্তমানে বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ার চেষ্টা করছে। এখন শেখ হাসিনা এই পাকিস্তান ট্যাগ দিয়েই জিয়া পরিবারকে নিঃশেষ করে দিতে সে সমস্ত অপপ্রয়াস চালিয়েছে। জিয়া পরিবারের যে স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম জিয়াউর রহমান যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ওই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেছিল, তাকে বলেছে পাকিস্তানের চর। এই শেখ হাসিনা এতটা বিব্রতকর, এতটা ভয়ঙ্কর, সে হচ্ছে একটা পিশাচিনী, হিংস্র হায়না। কারণ সে দ্বিধা বিভাজিত একটা জাতি রেখে সে জাতিকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ এটা তো খেলা, আপনি কাউকে যদি শেষ করে দিতে হয়, প্রথমে তার উপর কলঙ্ক দিতে হবে, এবং সেই কলঙ্কই হচ্ছে এই পাকিস্তানি ট্যাগ, রাজাকার ট্যাগ, যুদ্ধপরাধী ট্যাগ, তারপর সন্ত্রাসী নাশকতাকারী এই ট্যাগ। অথচ জুলাই আগস্টে যে মানুষের মোবাইলে ধারণকৃত যে ভিডিও, সেই সন্ত্রাস তো মানুষ বুঝে ফেলেছে। এখন আওয়ামী লীগের লোকেরা চুপ হয়ে গেছে। এরা ভিতরে ভিতরে চুপ হয়েছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে এদের হিংস্রতা লালন করছে। এরা হায়নার চেয়েও নিকৃষ্ট জঙ্গি। এই জঙ্গিদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তো জিয়া পরিবারের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের এবং তার ভাই মরহুম স্বর্গবাসী মিস্টার আরাফাত রহমান কোকোর ওপর কিছু সামরিক অফিসার নির্যাতন চালিয়েছে। ঠিক আছে, আরাফাত রহমান কোকো তো স্বর্গবাসী হয়ে গেছে সেই নির্যাতনের পর। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান উনি চিকিৎসা করে একটা মানুষের যদি শরীরের যে ন্যাচারাল যে এটাকে কি বলে, আপনি বিল্ডিংয়ের যেমন একটা ভীম থাকে মানুষের, অর্থাৎ স্ট্রাকচার, মানুষের বডির যে স্ট্রাকচার, ওটা তো ভেঙে চুরে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা এখন আর পিওর নেই, এটার উপর আঘাত করা হয়েছে মনুষ্য সন্ত্রাসের দ্বারা। শেখ হাসিনার যে বায়ুসেনারা রয়েছে তারা, এদের ব্যাপারে সতর্ক থাকবেন। তো ইতিহাস থেকে জানা গেছে, আমি এটা বলছি বর্তমান প্রজন্ম যারা এটা সম্বন্ধে অবগত না, এই জিয়া পরিবারকে নিঃশেষ করে দেওয়ার কারণেই কিন্তু গত 15 বছর 7 মাস বাংলাদেশের মানুষ একটা বিশ্বের দীর্ঘতম কারাগারে ছিল। মানুষ গুম খুনু হয়ে যেত, দেশের সম্পদ ভারতে পাচার হয়ে গেছে, মানুষের শরীর দেহ বুড়িগঙ্গা নদী, ধলেশ্বর নদী, শীতলক্ষা নদীতে নিথর দেহ ভেসে থাকত। এটার মেইন ভূমিকা ছিল, এই পরিণতির জন্য মেন দায়ী ছিল এই 1/11 2007 সাল। সে সময় তথাকথিত সেনাপ্রধান ভারতীয় বায়ুসেনা মঈনুদ্দিন আহমেদ, অর্থাৎ যার নাম, সে প্রেসিডেন্ট হওয়ার হাউসে সে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে ভারত কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে। অবশেষে তাকে বসতে দেওয়া হয়নি, কারণ তখন ভারত আর মার্কিন একটা খেলা চলেছে। তো 2007 সালের 7ই মার্চ মইনুল রোডের বাসা থেকে সেনা কর্মকর্তা ইমরান, যে কিনা যার পদবি ছিল লেফটেন্যান্ট কর্নেল, সে মইনুল আহমেদ এবং এটিএম আমিনের নির্দেশে মিস্টার তারেক রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাকে
নির্যাতন করা হয়। এই নির্যাতনের সাথে জড়িত ছিল তৎকালীন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই ব্যক্তিদ্বয়ের দ্বারা 2007 সালের 7 মার্চ এবং 2007 সালের ডিসেম্বরে তারেক রহমানের উপর 2 বার নির্যাতন চালানো হয় এবং অকথ্য নির্যাতন করা হয়, গালাগাল করা হতো, তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখত। এই কারণে বলেছি যে তারেক রহমান এবং জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক। আপনি একটা শিশু সন্তানকে যদি আঘাত করেন, পিতামাতা দেখবেন অনেক সময় শিশু সন্তানকে আঘাত করে, তখন দেখবেন ও ভয়ার্ত থাকে। ভয়ার্ত থাকলে তার সৃজনশীলতা সেটা নষ্ট হয়ে যায়। ছোটোবেলায় আমি যখন স্কুলের পড়া পারতাম না, মাঝে মধ্যে সেদিন আমি স্কুলে যেতাম না নির্যাতনের ভয়ে। অর্থাৎ আমি এতটুকুই তটস্থ থাকতাম। শারীরিক নির্যাতন, অর্থাৎ শারীরিক নির্যাতন আপনার জীবনী শক্তি শেষ করে দিবে, ভয়ে আতঙ্কিত থাকতাম। তারেক রহমান হচ্ছে সেই আতঙ্কিত মানুষদের, সেই নির্যাতিত মানুষদের প্রতীক, যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। ভদ্র ভাষায় বলছি আর কি, আমাদেরকে ছোটবেলায় পিটুনি হতো, তারেক রহমানের উপর সেই নির্যাতন করা হয়েছে। একটা দেশের স্বাধীনতার ঘোষক, প্রেসিডেন্ট, তার মা প্রাইম মিনিস্টার, তাদের সন্তানকে এভাবে নির্যাতন করা হয়েছে, তাদের 2 সন্তানকে। এই নির্যাতনের সাথে জড়িত ছিল, এটার সিদ্ধান্ত দিত ওই যে মইনুল আহমেদ এবং ওই সময়ের ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিন, বর্তমানে অবসরপ্রাপ্ত। তারা 2 জনেই কিন্তু পালিয়ে আছে। তো এর সাথে জড়িত ছিল 4 জন সেনাবাহিনীর বিপদগামী সদস্য। আমাদের লক্ষ লক্ষ সেনাবাহিনী রয়েছে, এর মধ্যে কিছু আওয়ামী বায়ুসেনা তো থাকবেই, যারা বেতনভুক্ত। বেতন তো সবাই চায়, আমারও তো একটা বেতনের দরকার জীবন চালানোর জন্য। এরা দেশপ্রেমের জন্য যায়নি, এরা বেতনভুক্ত হয়ে নিজের ভোগবিলাসের জন্য গিয়েছিল, অন্যকে নির্যাতন করার জন্য গিয়েছিল। তারা বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমানের উপর নির্যাতন করেছে, বুঝেন না? সেই নির্যাতিত নিপীড়িত মানুষ এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এর সাথে জড়িত ছিল 4 জন সেনা কর্মকর্তা, যারা গালাগালি করত এবং তারেক রহমানের উপর নির্যাতন করত। তারা হচ্ছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, তারপর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন, অবসরপ্রাপ্ত মেজর মনির। তারা তারেক রহমানকে শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত করত। এখন এটা প্রকাশ পেয়েছে কিন্তু 2008 সালে, যখন তারেক রহমানের নানি উনি ইন্তেকাল করেছিলেন। বর্তমানে যে ওই সময়ের প্রভাবশালী সেনা অফিসার ছিল, রক্ষী বাহিনী থেকে আগত শেখ হাসিনার বায়ুসেনা জেনারেল মাসুদ উদ্দিন এখন রিমান্ডে আছে। সেই রিমান্ডে সে জানিয়েছে যে 2008 সালের জানুয়ারি মাসে তারেক রহমানের নানি যখন মারা যায়, তখন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল জানাজায় অংশগ্রহণ করার জন্য। সেখানে মাসুদ উদ্দিন আহমেদ, এই যে বর্তমানে অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন, সে বলেছে সে তো তারেক রহমানের আত্মীয়, মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের আত্মীয়। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের মামা মেজর সাইদ ইস্কান্দারের আপন ভাইরা ভাই হচ্ছে এই
জেনারেল মাসুদ উদ্দিন, 111-এর সেনাপ্রধান মিস্টার মইনুল আহমেদের পর যে সবচেয়ে শক্তিধর এবং ক্ষমতাধর ব্যক্তি ছিল সেই। বুঝতে পেরেছেন? তো মাসুদ উদ্দিন জানিয়েছে সে যখন বর্তমান মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল নির্যাতনের কারণে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, তখন সে নাকি তৎকালীন সেনাপ্রধান মিস্টার মইনুল আহমেদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল ওর নাম কি এটিএম আমিন নাকি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদারকে নির্দেশ দিয়েছিল তারেক রহমানকে সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়ার জন্য। চিন্তা করেন, অর্থাৎ একটা দেশের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ছেলের যদি এই অবস্থা হয়, আমি আর আপনি যদি বিপদগ্রস্ত হই, এই রাষ্ট্রে যদি দুর্বৃত্তপরায়ণ চলে, তাহলে আমার আর আপনার কী অবস্থা হতে পারে শুধু একবার চিন্তা করেন। তারপর এই বিষয়ে ওই সময়ের ওয়ারেন্ট অফিসার ফজলু জানায় এটিএম আমিন মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখতে বলেছিল। এই কারণে মইনুল আহমেদ এবং এটিএম আমিন বাংলাদেশ থেকে বহু আগেই পালিয়ে গেছে, শেখ হাসিনার মতো পালিয়েছে আর কি। কারণ উপর থেকেই তো সমস্ত নির্দেশ জুনিয়র অফিসারদেরকে দিয়ে এরাই করিয়েছে এই দুর্বৃত্তপরায়ণ। 7 জন সেনা অফিসার তারেক রহমানকে নির্যাতনের সাথে জড়িত। তারা হচ্ছে, ফজলু জানায় তারেক রহমানকে নির্যাতনের সাথে জড়িত হচ্ছে এটিএম ফজলু হচ্ছে ওয়ারেন্ট অফিসার ফজলু জানায় তারেক রহমানকে নির্যাতনের সাথে জড়িত হচ্ছে এটিএম আমিন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান বারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, অবসরপ্রাপ্ত মেজর ফরিদ উদ্দিন। অর্থাৎ এবার আপনারা বুঝেন আমি কেন বলেছি মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং জিয়া পরিবার হচ্ছে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক। রাষ্ট্রীয় যে সমস্ত বাহিনীর অন্ধকার গুপ্ত নির্যাতন সেলগুলো রয়েছে, এগুলোতে মানুষের উপর যখন নির্যাতন নিপীড়ন চালানো হয়, তাকে দেখার কেউ থাকে না। তিলে তিলে তাকে ভয়ার্ত করে ফেলা হয়, সে পৃথিবীতে অসহায় হয়ে পড়ে, আর্তনাদ করে, দেখার কেউ নেই। এভাবে ওই সময় যদি 111 যদি টিকে যেত, লিবিয়ার যেরকম গাদ্দাফি টিকে গিয়েছিল 42 বছর, যদি মনে হয় ইরাকের সাদ্দামের মতো, জেনারেল সাদ্দামের মতো যদি টিকে যেত, তারপর এই যে মিশরের বায়ুসেনা সিসি ওর মতো যদি টিকে যেত, তারেক রহমান এতদিনে হয়তো পৃথিবী থেকেই বিদায় নিত, তার আর প্যারোল হতো না, লন্ডন যাওয়া হতো না। অর্থাৎ মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের উপর যে নির্যাতন করা হয়েছে, আমি এর সুবিচার প্রার্থনা করি। ভবিষ্যতে যাতে বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি এমন নির্যাতন নিপীড়ন না হয়। তারেক রহমান এদেশের কার কি ক্ষতি করেছে? তারেক রহমানকে বলা হয় সে
শেখ হাসিনার 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত। এগুলো বললেও আবার ভিডিও শেয়ার করা না ইউটিউব কর্তৃপক্ষ, বুঝতেই পেরেছেন কত ঝামেলা। তো তারেক রহমান এই সমস্ত শেষরা পোকামাকড় এগুলো মারতে যাবে, আর তারেক রহমানের জীবনের নিরাপত্তাই তো নেই, তাকেই তো শেষ করে ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছে। শেখ হাসিনার ওইখানে গ্রানুড হামলা হয়েছে, তো সেটা তো ওই সময়ে যে মারা গিয়েছিল মেয়র হানিফ, তার ছেলে সাইদ খোকন বলেছে 2 দিন আগে, সাইদ খোকন শেখ হাসিনার কাছে গিয়ে বলেছে যে কিছু একটা হতে পারে, শেখ হাসিনা নাকি হাসছে। সে বলছে এত ভয় করলে কি রাজনীতি চলে? এটা তো সাইদ খোকন কয়েকবার বলেছে। তারা জানে এটা তাদের মঞ্চস্থ করা নাটক। আমি এরকমভাবে বলতে চাই না, আল্লাহ দেখেছে। তবে ঘটনার পারিপার্শ্বিকতা বলা যায়, সাইদ খোকনের কথার দৃষ্টিতে বলা যায় এটা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা হলে এটা সম্ভবত ভারতের দ্বারা এটা সংগঠিত হয়েছে। কারণ শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষকে সিম্প্যাথাইজড করার জন্য এটা করা হতে পারে, মানুষের মধ্যে সিম্পিতি বাড়ানোর জন্য, মানুষের ভিতরে শেখ হাসিনার প্রতি ভালোবাসা জাগানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। ভারতীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক কেউ, অন্য কেউ শেখ হাসিনার মতো এই সমস্ত নোংরা মহিলাকে কেউ গণে? হ্যাঁ, গণে হতো না। ভারত এই কাজটা করেছে নাটকীয়তার সাথে। গোয়েন্দা বাহিনীগুলো তো অনেক পড়াশোনা করে। ভারত ভেবেছে এই কাজটা যদি করা হয় তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি এটার মধ্যে একটা দ্বিধা বিভক্তি এবং হানাহানির সৃষ্টি হবে, এবং সেটার ফল পাবে তারা। তারা যেহেতু শেখ হাসিনাকে সমর্থন করে, অর্থাৎ একটা দলকে যদি সাথে নিয়ে যাওয়া যায়, সেই দলকে দিয়ে এই দেশে অনেক কুকর্ম করানো যাবে। যেহেতু বাংলাদেশের উপর ভারতের একটা এই পাপিষ্ট নজর রয়েছে, সেটা তো আপনারা শুনতে পাচ্ছেন। ভারতের নরেন্দ্র মোদী বলেছে যে বাংলাদেশীয়কে গাট্টিকুট্টা গোছানোর জন্য, সে বহু বছর আগে বলেছে নির্বাচনে, মনে নেই? শুভেন্দু বলে সে 2 মিনিটও লাগবে না বাংলাদেশ দখল করতে। তারপর সে বলে এই আমাদের জন্য রাফায়েল বিমান পাঠাবে। রাফায়েল বিমান হচ্ছে যুদ্ধ বিমান, অর্থাৎ তারা আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। এখন ধ্বংস করার জন্য এদেশে তো তার একটা শক্তি লাগবে। এই শক্তিটা জড়ো করার জন্য, সেটার যোগান দেওয়ার জন্যই কিন্তু তারা এই গ্রেনেড হামলাটা করে, এই নাটকটা মঞ্চস্থ করে এই দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি করেছে। শত্রুতার যেখানে ভ্রাতৃত্ববোধ থাকার কথা, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামায়াত, শিবির, সবার তো এদেশে আন্তরিকতার সাথে বসবাস করার কথা। কিন্তু আমরা বসে আছি কে কীভাবে কাকে ধ্বংস করে দিব। আওয়ামী লীগ জুলাই আগস্টে করে দেখিয়েছে। এখন সে ফেদানি খেয়ে পালিয়েছে, যেহেতু বাংলাদেশের 80% মানুষ তাদের বিরুদ্ধে, প্রায় 15 কোটি মানুষ তাদের বিরুদ্ধে। সেই জন্য তারা ব্যর্থ হয়ে লেজ গুটিয়ে নেড়ি কুকুরের মতো পালিয়েছে, তাই না? তো আমি আওয়ামী লীগকে এভাবে সমালোচনা করছি কেন? কারণ আমি আওয়ামী লীগের যে অন্তর, ওটা গবেষণা করেছি। আমার মতো আওয়ামী লীগ সম্বন্ধে জানে বাংলাদেশে আর কেউ নাই। ইনশাআল্লাহ আস্তে আস্তে শেয়ার করব। এই দুর্বৃত্তরা অনেক হিংস্র, নোংরা, এরা হায়ানার চেয়ে নিকৃষ্ট, ইসরায়েলের চেয়েও নিকৃষ্ট। এরা ভিতরে ভিতরে আপনার সবসময় ক্ষতি কামনা করে, আপনি শেষ হয়ে যান, তারা এটা চায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আপনাদের সাথে আলোচনা হবে।